খুব স্বাভাবিকভাবে রবিবারও যেদিকে নজর রাখতে হচ্ছে তা হলো আমাদের প্রতিবেশী পড়শি দেশ বাংলাদেশের দিকে। তার কারণ হিংসা, আক্রমণ, হামলা এই শব্দগুলো যেন এই বাংলাদেশে এই মুহূর্তে একেবারে সম্মুখে চলে আসছে। কিন্তু তথাপি বাংলাদেশের সরকারের দায়িত্বে এই মুহূর্তে যারা রয়েছেন তারা মুখে এঁটেছেন কুলুপ, চোখে লেগেছেন ঠুলি আর বন্ধ করেছেন কান। তাই তাদের কানেও কিছু ঢুকছেন না, চোখেও কিছু দেখছেন না, আর এই নিয়ে যা বলছেন তা সর্বৈব মিথ্যে। এরকম একটি অবস্থায় যখন বাংলাদেশ অগ্নিগর্ভ, সেখানে একের পর এক সনাতনীদের উপর হামলা হচ্ছে, তিনটি পর্যায়ে বা তিনটি ধারাতে মূলত সনাতনীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। প্রথমত একেবারে সরাসরি এই হিন্দুদের বা সনাতনীদের বাড়িতে ঢুকে গিয়ে হামলা চালাচ্ছে দুষ্কৃতীরা, ভাঙচুর করা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মন্দিরে। অন্যদিকে আবার কর্মস্থলে যে সমস্ত জায়গায় উচ্চ পদে রয়েছেন সেখানে হিন্দুরা, তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে, ছাঁটাই করে দেওয়া হচ্ছে হিন্দু শ্রমিকদের। তৃতীয়ত এই দুটো ভাবে যখন দমন করা কাউকে যাচ্ছে না, তখন তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এই সব কিছু নিয়েই চুপ মোহাম্মদ ইউনূস। আগামীকাল এই আবহে বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। বরফ কি গলবে? দুদেশের সম্পর্ক কি আবার আগের মতো হবে, নাকি কোনো কড়া বার্তা দিতে চলেছে এবার ভারত? দেখব প্রতিবেদন। An eye for an eye makes the whole world blind. অহিংসার দেশের সহ্য শক্তির পরীক্ষা চলছে। সংখ্যালঘু অত্যাচারে নজির গড়ছে বাংলাদেশ। উঠছে ভারত বিদ্বেষী, ভারত বিরোধী স্লোগান। কিন্তু তারপরেও কূটনৈতিক চ্যানেল খোলা রেখে সমস্যা সমাধানের কৌশল দিল্লির। বন্ধু রাষ্ট্র বলে পরিচিত নিকট পড়শি দেশের সঙ্গে এই মুহূর্তে সম্পর্ক কোন পর্যায়ে তা স্পষ্ট হচ্ছে না। সেটা ঝালাই করতেই 9 ডিসেম্বর বাংলাদেশ যাওয়ার কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রের। তার আগেও ক্রমাগত অত্যাচার চলছে সংখ্যালঘুদের উপর। ভারত বিরোধী অবস্থান পড়শি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে। Foreign Secretary is is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. 1954 সালে নেহেরুর আমলে পঞ্চশীল চুক্তি হোক বা 2024 সালে চীন নিয়ে নরেন্দ্র মোদীর সরকারের শান্তিপূর্ণ সহাবস্থান, ভারত বারবার যুদ্ধবিরোধী মনোভাব ব্যক্ত করেছে। শেখ হাসিনার আমলে তৈরি হওয়া ভারতের সঙ্গে সম্পর্ককে তলানিতে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা চলছে তদারকি সরকারের আমলে। কাপড় জ্বালিয়ে উঠছে ভারতীয় পণ্য বয়কট বর্জনের ডাক। বিএনপি নেতার মুখে ফুটেছে দিল্লি বিরোধী বুলি। মোদি মমতাদের বলবো, নিজেদের ঘর সামলান, নিজেদের দিকে নজর দিন। শান্তিতে বসবাস করছি আমরা সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে। ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ, আমরা পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময়ে আমরা আবদ্ধ। আমাদের মধ্যে বিভেদের বিভাজন রেখা নেই। এই বিভাজন রেখা তৈরি হচ্ছে এখন দিল্লি থেকে। আর আপনাদের বলে নেওয়া উচিত, এই বাংলার মানুষ কিন্তু কখনোই দিল্লির অধীনতা মানেনি, দিল্লির শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। দুই দেশের মাঝে তৈরি হওয়া অসহযোগ দূরীকরণে ভারতের প্রতিনিধি বাংলাদেশ যাচ্ছেন। ভারতের শান্তিপূর্ণ পদক্ষেপকে দুর্বলতা মনে করে সাপের লেজে পা দিচ্ছে না তো তদারকি সরকার? কারো ভদ্রতা যেন দুর্বলতা না হয়, এই আপ্ত বাক্য কি ঢুকবে ঢাকার কানে? কারণ বুদ্ধ গান্ধীর দেশ, অহিংসায় বিশ্বাসী। আবার রামকৃষ্ণ দেবেরও দেশ ভারত। তিনি বলেছিলেন, না কামড়াও, অন্তত ফোঁস তো করো।
তথ্যভিজ্ঞ মহল বলছে, উরি পুলওয়ামা কাণ্ডের পর পাকিস্তানকে কার্যত সামরিকভাবে জবাব দিয়েছে ভারত। সেই ইতিহাস যেন একদা পশ্চিম পাকিস্তানের অংশ বাংলাদেশ ভুলে না যায়। ক্যালকাটা নিউজ। একেবারেই সহ্যের পরীক্ষা দিচ্ছে ভারত। ভারতের সহ্যের এই পরীক্ষাকে যদি কোনো দেশ বা কেউ বা কারা মনে করে থাকেন যে ভারত চুপ করে আছে, তারা কিছু বলবে না, তাহলে প্রথমেই বলে দিতে পারি যে এ ধারণা তাদের সর্বৈব যে মিথ্যে, এ ধারণা থেকে তাদেরকে দ্রুত বেরিয়ে আসতে হবে, নচেত তার মাসুল তাদের গুনতে হতে পারে। এতগুলো ঘটনা ঘটার পর অদ্ভুতভাবে কতগুলো জিনিস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের তরফে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি পরিষ্কার জানাচ্ছেন, ভারতের গণমাধ্যম বা ভারতের মিডিয়া এবং বিশেষ করে আমাদের নাম তালিকায় তুলে তারা দেখাচ্ছেন যে সিএন ক্যালকাটা নিউজ তারা খবর অতিরঞ্জিত করে দেখাচ্ছে, ভুল খবর দেখাচ্ছে, সনাতনীদের উপর কোনো হামলা হয়নি পরিষ্কার জানাচ্ছেন তিনি তার বক্তব্যে, ভাষণে। আর আজ ইউনূসের যে মিথ্যাচার, ইউনূসের যে সত্য গোপন করার খেলা, তার পর্দা ফাঁস করব আমরা। দেখুন, ইউনূস বারবার বলে এসেছে যে সেখানে সনাতনীদের উপর কোনো হামলা হয়নি। ইউনূসের এই মিথ্যাচারের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে একটি ছবিতে। তার কারণ গতকাল রাতে ফের তুরগা জেলায় একটি মন্দির জ্বালিয়ে দেওয়া হয়। এ কথা তারা অস্বীকার করতেই পারত, কিন্তু না, যে এক্সক্লুসিভ ছবি সিএন এর হাতে এসেছে তাতে তা মিথ্যে বলার কোনো জায়গা নেই। তার কারণ এই দেখুন সেই ছবি, যেই ছবিতে সেই মন্দির পরিদর্শন করতে গেছেন কারা? সেই মন্দির, পুড়ে যাওয়া মন্দির পরিদর্শন করতে গেছেন বিএনপি নেতারা। বিএনপি নেতৃত্ব সেই পুড়ে যাওয়া মন্দির পরিদর্শন করতে গেছে। মোহাম্মদ ইউনূস যদি সনাতনীদের ওপর হামলা না হয়ে থাকে, যদি সনাতনীদের মন্দির পুড়িয়ে না দেওয়া হয়ে থাকে, তাহলে বিএনপির নেতারা সেই মন্দির পরিদর্শনে গেলেন কেন? তুরাগ থানার ওসি সেই মন্দির পরিদর্শনে গেলেন কেন? ধরা পড়ে যাচ্ছে আপনার মিথ্যাচার। আপনি বাংলাদেশের সমস্ত সংবাদ মাধ্যমের ওপর রীতিমতো ছড়ি ঘোরাচ্ছেন। কোন রকম কোন এই ধরনের খবর বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারছে না, শুধুমাত্র আপনাদের ভয়ে, আতঙ্কে। আর সেই খবর যখন ভারতের মিডিয়া ক্যালকাটা নিউজ প্রকাশ করছে, তখন আপনারা বলছেন মিডিয়া নাকি অতিরঞ্জিত করে কথা বলছে। এই ছবি কি সেই অতিরঞ্জিত করার ছবি? পরিষ্কার ছবিতে দেখা যাচ্ছে যে বিএনপির সচিব মুস্তাফা জামান তিনি হাজির রয়েছেন। তুরাগ থানা এলাকার যারা বিএনপির অন্যান্য নেতৃত্ব রয়েছেন তারা হাজির রয়েছেন এই পুড়ে যাওয়া মন্দির পরিদর্শনে। তাহলে কি হিংসাকে প্রশ্রয় দিচ্ছেন মোহাম্মদ ইউনূস? সবকিছু জেনে বুঝে ইচ্ছে করে মুখ বুজে রয়েছেন। কাদের ইশারায়, কার ইন্ধনে? প্রশ্নটা উঠছে সেখানে। এই মিডিয়া, সোশ্যাল মিডিয়াতেও, বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও মোহাম্মদ শাহ আলমের ফেসবুকে পরিষ্কার লেখা হচ্ছে, তুরাগ থানার অন্তর্গত দৌড় গ্রামে এক মন্দিরে আগুন লাগার খবর শুনে সাথে সাথে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শনে ছুটে যান। তুরাগ থানার অন্তর্গত দৌড় গ্রামের এক মন্দির ছুটে যান মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মুস্তাফা জামান এবং তার সঙ্গে ছুটে যান স্থানীয় বিএনপি নেতৃত্ব। খুব পরিষ্কার, ঢাকঢোল পিটিয়ে আপনারা যে মিথ্যে প্রচার করছেন, সত্যকে ঢাকার চেষ্টা করছেন। সত্যকে কখনো চাপা যায় না, সত্যকে কখনো ঢাকা যায় না। মোহাম্মদ ইউনূসকে বুঝতে হবে, না হলে তার খেসারত তাকে অচিরেই যে দিতে হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এরকম একটি আবহে আগামীকাল বাংলাদেশে যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের আজকের এই আলোচনা হতে চলেছে ঠিক সেই কারণে। আলোচনার একেবারে শুরুতে যারা আজকে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে আমার স্টুডিওতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে আইনজীবী সুকন্যা ভট্টাচার্য। সুকন্যাদি স্বাগত জানাই। রয়েছেন অধ্যাপক আজিজুল বিশ্বাস, রয়েছেন অধ্যাপক বিজেপির তরফ থেকে বিজেপি মুখপাত্র হিসেবে অধ্যাপক বিথিকা মণ্ডল। দূরবর্তী স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক।
এবং রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক সম্পূর্ণা গোস্বামী। আমি একেবারে শুরুতেই সম্পূর্ণাদির কাছে যাব, তার কারণ তাকে আমাকে দ্রুত ছেড়ে দিতে হবে। আমি কতগুলো প্রশ্নের একটু উত্তর নিয়ে সম্পূর্ণাদিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণাদি, এতক্ষণ পর্যন্ত যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনিও দেখলেন, আপনিও বুঝলেন, এরকম একটি আবহে আগামীকাল ভারতের বিদেশ সচিব বাংলাদেশে যাচ্ছে, কতটা তাৎপর্যপূর্ণ, কি ধরনের ভারতের ভূমিকা নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? দেখুন, ডেফিনেটলি ভীষণই তাৎপর্যপূর্ণ, কারণ আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, বারবার করে যেভাবে ভারতে যে পাবলিক ওপিনিয়নটা আসছে যে ভারত কেন ইন্টারভিন করছে না, ৭১-এ যে ভারতের ভূমিকাটা নিয়ে অনেক বেশি প্রশংসা তৎকালীন সরকার ইন্দিরা গভর্নমেন্ট পেয়েছিল, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বারবার করে ভারতীয় মানুষদের ওপর একটা রোষ দেখা যাচ্ছে যে কেন এই গভর্নমেন্ট কিছু করছে না। সেই জায়গা থেকে আমি বলি যে দেখুন, ইন্টারভেনশনিস্ট ফরেন পলিসি এখন ভারত আর অবলম্বন করে না। আমাদের একটা নন ইন্টারভেনশনিস্ট ফরেন পলিসি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত কিন্তু কোনোভাবেই কোনো ডাইরেক্ট ইন্টারভেনশন বা কোনো ডাইরেক্ট যুদ্ধ বাংলাদেশের সঙ্গে এই মুহূর্তে করবে না। রাদার যেটা করতে পারে সেটা হচ্ছে কূটনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, যেটা ভারত কূটনৈতিক স্তরে অলরেডি দিতে শুরু করেছে। আমরা দেখেছি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা স্টেটমেন্ট রিলিজ করেছিল চিন্ময় কৃষ্ণ প্রভুর অ্যারেস্টের পরে, এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু ভারত যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে বাংলাদেশকে কোণঠাসা করার জন্য, এবং যে ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হচ্ছে সেই বিষয়ে সরব হচ্ছে। কিন্তু তার থেকেও যে বিষয়টা আমার মনে হয় যে কালকের যে বৈঠক বা কালকের যে ভিজিটটা ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রির যে ভিজিটটা অনেক বেশি স্ট্র্যাটেজিক, তার কারণ তিনি ওখানে যাচ্ছেন এবং তিনি কিন্তু ডাইরেক্টলি সেখানে ভিজুয়ালাইজ করতে পারবে যে বাংলাদেশে কি ঘটনা ঘটছে। এক, দ্বিতীয়ত হচ্ছে দেখুন, আমাদের ওপর বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট, কাজে ভারতের কাছে সবচাইতে বড় যে অস্ত্র সেটা হচ্ছে অর্থনৈতিক চাপ। আমরা ট্রেড এম্বার্গোজ ইম্পোজ করতে পারি, আমরা ফাইন্যান্সিয়াল এম্বার্গোজ ইম্পোজ করতে পারি। আমার মনে হয় যে এই যে বিদেশ সচিবের যে যাত্রা, যেটা বাংলাদেশে যে ভিজিটটা করছেন, এইটা কিন্তু সেই দিকে একটা পদক্ষেপ হলেও হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কূটনৈতিক চাপ আমরা ডিপ্লোম্যাটিক্যালি অনেক রকম প্রেসার কিন্তু বাংলাদেশের ওপর এক্সার্ট করতে পারি। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি, কি ধরনের চাপ বা কি ধরনের প্রেসার বাংলাদেশের ওপর ভারত দিতে পারে বলে আপনি মনে করছেন? আমি একটু স্পেসিফিক জানতে চাইছি। দেখুন, ডেফিনেটলি মিলিটারি ইন্টারভেনশন নয়, মিলিটারি ইন্টারভেনশন বা মিলিটারি চাপ তো ডেফিনেটলি নয়, কিন্তু আমাদের ডিপ্লোম্যাটিক কিছু চাপ থাকে, যেমন ধরুন ভিসা বাতিল করে দেওয়া, ট্রেড বাতিল করা, বাংলাদেশে যে ধরনের পণ্যবাহী যে গাড়িগুলো ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে ট্রেড, সেগুলোকে আমরা বন্ধ করতে পারি। আমাদের আরও একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এই একটা আঞ্চলিক সংগঠন আছে যার মাধ্যমে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের একটা পাওয়ার ট্রেড আছে, অর্থাৎ বিদ্যুৎ আদান প্রদানের জায়গা আছে, সেইটাকে আমরা বন্ধ করতে পারি। এছাড়া যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমাদের যে প্যাসেঞ্জার, অর্থাৎ আমাদের যে পিপল টু পিপল কন্ট্যাক্ট আছে, মুভমেন্ট আছে বর্ডারের মধ্যে দিয়ে, বাস যাত্রা, ট্রেন যাত্রা, সেইগুলোকে আমরা বন্ধ করতে পারি। আমরা ডিপ্লোম্যাটিক মিশনস বন্ধ করতে পারি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক মিশনস ইন্ডিয়াতে বন্ধ করতে পারি, ইন্ডিয়ান ডিপ্লোম্যাটিক মিশনস কিন্তু আমরা বাংলাদেশে বন্ধ করতে পারি। শুধু তাই নয়, যত আঞ্চলিক সংগঠন আছে, সেটা বিমস্টেক হোক বা ইন্ডিয়ান ওশান ড্রিম অ্যাসোসিয়েশন হোক, যে জায়গাতে ভারত এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করছে, সেই জায়গায় বাংলাদেশকে আমরা বয়কট করতে পারি। তো এরকম অনেক দিক আছে, এবং তার থেকেও স্পেসিফিক্যালি আমার যেটা মনে হয় যে বিভিন্ন যে আন্তর্জাতিক যে সংগঠনগুলো আছে, সেটা ইউরোপিয়ান ইউনিয়ন হতে পারে, সেটা সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন হতে পারে, সেটা আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ডায়ালগস ওপেন করে কিন্তু বাংলাদেশকে কোণঠাসা করা যেতে পারে, সেই বার্তাও কিন্তু বাংলাদেশে গিয়ে আমাদের বিদেশ সচিব দিয়ে আসতে পারে। এবং তার থেকেও বড় যে বিষয়টা, বর্ডার সিল করে দেওয়া,
এটাও কিন্তু একটা বড় জায়গা হতে পারে, কারণ আমরা জানি যে বাংলাদেশের বহু মানুষ কিন্তু এখানে আসে, তারা চাষাবাদ করে, তারা বর্ডার ট্রেড আছে, বর্ডার ট্রেডে কিন্তু লোকাল পিপলদের একটা ইনভলভমেন্ট থাকে, সেই জায়গাগুলোতে যদি আমরা হস্তক্ষেপ করতে পারি। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে আরো একটা বিষয়, আমি যেটা প্রথমেই বললাম, ভিসা বাতিল করা, চিকিৎসা বাতিল করা, কোনো রকম কোনো সার্ভিস না দেওয়া, অনেকগুলো দিক কিন্তু রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের একটা জায়গায় বহু বছরের চিড় রয়েছে, যেটা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময়তেও ছিল, সেটা হচ্ছে ট্রানজিট। ভারতের সঙ্গে বাংলাদেশের এই যে ডায়ালগ বা ভারতের সঙ্গে বাংলাদেশ যে বারবার করে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে, সেটাতে ভারতের যদি আপনি ইন্টারেস্ট দেখেন, সেটা কিন্তু অর্থনৈতিক ইন্টারেস্ট নয়, ইন্টারেস্টটা মূলত হচ্ছে উত্তর পূর্ব ভারতকে যাতে আরো সহজে সংযুক্তকরণ করা যায় মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে থ্রু বাংলাদেশ। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময়তেও কিন্তু ভারত সেই ট্রানজিটটা পায়নি, তার কারণ আমরা তিস্তা নদীর জল বন্টনের ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হয়েছি। তো ট্রানজিটের জায়গাটার জন্যই কিন্তু ভারত এত মানে ভীষণভাবে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ বা একটা ডায়ালগ। আমি এখানটা একটু ইন্টারাপ্ট করছি সম্পূর্ণাদি, এই যে ট্রানজিটের কথা বললেন, আমরা যে খবর পাচ্ছি যে ব্র্যান্ডউইথ ট্রানজিট, যেটা বাংলাদেশের সাথে ভারতের একটা হওয়ার কথা ছিল, ইমিডিয়েটলি বাংলাদেশ সেটা বাতিল করে দিয়েছে। তাহলে বাংলাদেশ যে স্টেপ নিচ্ছে, এবার কি তাহলে কড়া ভারতের স্টেপ নেওয়া উচিত? দেখুন, আমি এই জায়গাটাতেই বলতে যাচ্ছিলাম যে বাংলাদেশ ব্যান্ডউইথ ট্রানজিট বাতিল করেছে। সিমিলারলি যখন আওয়ামী লীগ সরকার ছিল, শেখ হাসিনা ছিল, এবং আমরা যখন উত্তর পূর্ব ভারতের জন্য ট্রানজিট পাইনি, তখন কিন্তু বাংলাদেশও ভারতের কাছ থেকে নেপাল এবং ভুটানের সাথে ট্রেড করার জন্য ট্রানজিট চেয়েছিল, সেই ট্রানজিটও কিন্তু ভারতবর্ষ দেয়নি। কাজে আমাদের কাছে অস্ত্র অনেক আছে, ওরা চায়না পাকিস্তানের সঙ্গে আদান প্রদান করবে, আমদানি রপ্তানি করবে, ট্রেড করবে, এ নিয়ে অনেক ভাষণ দিচ্ছে। কিন্তু বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট কোথাও ভুলে গেছে যে চায়নার সঙ্গে তারা যত বেশি আতিথেয়তা করবে, তাদের অবস্থা কিন্তু শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হবে, বা বিস্তীর্ণ আফ্রিকার যে দেশগুলো যারা বিআরআইতে সংযুক্ত হয়েছিল তাদের মতো হবে, ডেট ট্র্যাপে পড়বে। এই জায়গাটা কোথাও গিয়ে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বুঝতে পারছে না। এবং আমরা দেখেছি যে শ্রীলঙ্কার যখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ছিল, তখন কিন্তু ভারতের কাছে সবচাইতে বেশি সাহায্য কিন্তু শ্রীলঙ্কা পায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট এখন রয়েছে, সেই গভর্নমেন্টকে যারা চালাচ্ছে প্রত্যক্ষভাবে জামাত বিএনপি, এবং জামাত বিএনপির পেছনে রয়েছে মূলত পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তানের মদত। পাকিস্তান কিন্তু সেই অর্থনৈতিক সাপোর্ট দিতে পারবে না বাংলাদেশকে যেটা ভারত দিতে পারে। বাংলাদেশের অর্থনীতির অনেকটাই কিন্তু ডিপেন্ডেন্ট ভারতের ওপর। কাজে ভারতকে বয়কট করলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু বাংলাদেশ নিজেই। তো আমার মনে হয় যে ভারতের কাছে অস্ত্র অনেক আছে, ডাইরেক্ট ইন্টারভেনশন কোনো স্ট্র্যাটেজিক স্টেপ হবে না, ডাইরেক্ট ইন্টারভেনশন কোনো মিলিটারি ইন্টারভেনশন বা যেটা ৭১-এ যে যুদ্ধ করে যে একটা রব উঠছে ভারতের মধ্যে, আমার মনে হয় না সেটা কোনো কনস্ট্রাকটিভ স্টেপ। রাদার আমার মনে হয় ভারতের কাছে ডিপ্লোম্যাটিক ওয়েপন্স প্রচুর আছে, ফাইন্যান্সিয়াল ওয়েপন্স প্রচুর আছে, যেগুলো কিন্তু বাংলাদেশের এগেনস্টে ভারত খুব সহজেই ইউজ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণাদি, আপনাকে আমার ছেড়ে দিতে হবে, সে কারণে আপনাকে একেবারে প্রথমেই সব প্রশ্নগুলোকে একটু করে নিয়ে নিলাম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণাদি আপনাকে। আমরা আসবো আলোচনায়। খুব স্বাভাবিকভাবে এই জায়গায় আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। দুই দেশের মধ্যে যে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে, সেই টানাপোড়েনের জায়গায় ভারত এই মুহূর্তে যেখানে রয়েছে, সেখানে উনি মনে করছেন না যুদ্ধ প্রাথমিক পর্যায়ে রয়েছে, তার আগে অনেক অস্ত্র রয়েছে, যে অস্ত্রগুলো ব্যবহার করলে বাংলাদেশ এমনি প্রায় শেষ হয়ে যেতে পারে। আগামীকাল ভারতের বিদেশ সচিব যাচ্ছে, তার আগে আমরা আবার এটাও দেখছি যে বাংলাদেশ জুড়ে শুধুমাত্র সনাতনীদের ওপর হামলার ঘটনা ঘটছে সেটা নয়, তার পাশাপাশি বাংলাদেশে আস্ফালনও চলছে। রীতিমতো ভারতের দিকে আঙুল তুলে সেখানকার মানুষ আস্ফালন করছেন ভারতকে দেখে নেওয়ার, ভারতকে বুঝে নেওয়ার, ভারতকে শুধু নয় কলকাতা দখল করে নেওয়ার কথাও তারা বলছেন। আমি আসবো এই বিষয়ে, একটু শুনবো। গতকাল ঢাকায় প্রাক্তন সেনাকর্তারা বাংলাদেশের তারা একটা মিছিল করেছে, সেই মিছিল থেকে তারা কি বলছেন একবার একটু শুনবো।
বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আবার 5,000 সদস্য, এই 5,000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2,500 আমরা যুদ্ধের মাঝে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব, আসাম দখল করে নেব। আমার হাসি পাচ্ছে এই ধরনের কথাগুলো শুনে, এছাড়া আর কিছু বলতে ইচ্ছে করছে না। আমি ঝন্টুদার কাছ থেকে জানতে চাইবো, কিন্তু তার আগে শুধুমাত্র এই প্রাক্তন সেনারা নয়, সেখানকার গজি ওঠে একটু আগেই সম্পূর্ণাদি যেটা বলছিলেন যে মৌলবাদী সংস্থা জামাত এরা যে আস্ফালন করছে, তারা আবার কি বলছেন, বক্তব্য দিচ্ছেন, একবার শুনুন। লাফালাফি করেন না, আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, 7 সিস্টার, আগারতলা সবকিছু নিয়ে টান দেব এবং মরহুম আব্দুল হামিদ খান বাসানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব, বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের যে বর্ডারের মধ্যে আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাই বোনেরা আছে, ভাই বাদি দাও, যে মায়েরা আছে, মাদের টেরার গায়ে তো তোমরা শেষ হয়ে যাবে। বাংলাদেশের সাথে কোনো পায়তারা করতে এসো না। তোমরা এক কোপে পাড়া বলি করো, আর আমরা বোতা দাও দিয়ে গলা চিরিস্তট করে দেব। আমার পিসিআর টিম আমার কানে বলছেন যে বাংলাদেশের লাফটার চ্যালেঞ্জে নাকি নিয়ে গেলে নাকি পুরস্কার পেয়ে যেতেন। একটু আগে বাংলাদেশের মৌলবাদীদের যে বক্তব্য কথা বলছিলাম, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বক্তব্য দিয়েছেন, কি বলেছিলেন একবার একটু শুনবো। আমি ঝন্টুদার কাছে যাব, একবার একটু আগে শুনবো। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ায় দেওয়া হবে। মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, 24 ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে, প্রত্যেকটা ইটকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান। মজবুত থাকুন, আলেম ওলামার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ। একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোনো এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তিরক্ষী বাহিনী পাঠাতে, তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। কাল ভারতবর্ষের বিদেশ সচিব যাচ্ছেন বাংলাদেশে। তাৎপর্যপূর্ণ যে আলোড়ন সৃষ্টি হচ্ছে ভারতে, সেই আলোড়নের জায়গায় দাঁড়িয়ে আগামীতে 71-এর স্মৃতি ফিরে আসবে নাকি এই পরিস্থিতির সমাধান হবে, সেদিকে নজর থাকবে আমাদের। আপনাদের নজর থাকুক সিএনএর দিকে।